যুবসাথী প্রকল্পে যারা আবেদন করার জন্য দুয়ারে সরকার থেকে ফর্ম তুলছেন এবং ফর্ম পূরণ করে জমা করছেন, তাদের মূলত যে 5টি ভুল হচ্ছে এবং যে 5টি ভুল না হওয়া বাঞ্ছনীয়, সেই 5টি ভুল সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি একটি ফর্ম ফিল করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই ফর্মে ফিল করতে গিয়ে কোন কোন জায়গায় আপনাদের মূলত ভুল হচ্ছে সেগুলোই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যুবসাথী প্রকল্পে ফিজিক্যালি ফর্ম ফিল আপের ভুলগুলো সম্পর্কে দেখে নিই। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অনলাইনে ফর্ম ফিল আপের ভিডিও আমি আপনাদের দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পে, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গেলে এই ধরনের ফর্ম আপনাদের দেওয়া হচ্ছে, যার প্রথমের দিকেই আছে, এইখানে লেখা আছে দেখুন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা আপনাকে ফিল করতে হবে না, এই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আধিকারিকরা বসিয়ে দেবেন, তাই আপনার এই ব্যাপারে কোনো সমস্যা নেই। তবে প্রথমেই লেখা আছে দেখুন, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। এটা অনেকেই ভুল করছেন, কারণ বাংলাতেও ফর্মটা লেখা আছে বলে বাংলাতেও ফিল করে ফেলছেন। অবশ্যই আপনি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল করবেন, সেভাবেই ঘরগুলো দেওয়া আছে, বাংলাতে ফর্ম পূরণ করবেন না। আর প্রথম যে ভুল আপনাদের হচ্ছে সেটা হলো, এই যে ডান দিকে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফটোর নিচে একটা ক্রস সাইন আপনাকে করতে হবে। এই সাইন বা সিগনেচার অনেকে করছেন না। আপনি ফটোটা দিলেন এবং ফটোর নিচে আপনার স্বাক্ষরটা সাদা অংশ থেকে শুরু করবেন এবং ফটোর ওপর দিয়ে সাদা অংশ পর্যন্ত নিয়ে যাবেন। যেভাবে আপনাদের দেখানোর জন্য আমি সইটা করেছি, এভাবেই আপনারা সইটা করে নেবেন, তাহলে কিন্তু এই ভুলটা থেকে আপনি বিরত থাকতে পারবেন। এটা আপনাদের প্রথম ভুল হচ্ছে। পরবর্তী ভুল আমরা দেখব, তবে তার আগে ফর্ম ফিল আপটা আমরা দেখে নিই। দেখুন, এখানে আধার নম্বর আপনাকে লিখে দিতে হবে, আপনার 12 ডিজিট আধার নম্বর আপনি বসিয়ে নেবেন। এই যে দ্বিতীয় যে কলামটা আছে বেনিফিশিয়ারি নেম, এই জায়গাটাতেও ফিল করতে গিয়ে অনেকে ভুল করছেন। এটা দ্বিতীয় ভুল। কি ভুল? আপনি আপনার নামটা যে লিখছেন, সেটা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মহিলারা তাদের বর্তমান নাম লিখে ফেলছেন। স্বামীর বাড়িতে এসে তাদের পদবি সংযোজন হয়েছে, সে কারণে তারা পদবীর সংযোজন করে লিখে ফেলছেন, কিন্তু এই ভুলটি আপনি করবেন না। দেখুন, এখানে ব্র্যাকেটে লেখাই আছে, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনাকে কিন্তু আপনার নাম লিখতে হবে। তাই আপনি আপনার মাধ্যমিক কিংবা সমমানের কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে দেখে সেই অনুযায়ী নাম লিখবেন। আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন, আপনার যদি স্বামীর বাড়িতে আলাদা পদবি যোগ হয়ে থাকে, সেটাও আপনি লিখবেন না। আপনার মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামটাই দেখে দেখে এখানে লিখতে হবে। এই দ্বিতীয় ভুলটা আপনারা অনেকেই করছেন। প্রথম ভুল দেখালাম, আমরা ফর্ম পূরণটা দেখব, সঙ্গে সঙ্গে ভুলগুলোও দেখব। প্রথম ভুল দেখালাম যেটা, সেটা হচ্ছে ফটোর নিচে আপনারা এইভাবে ক্রস সাইন করছেন না বা সিগনেচার করছেন না, এটা একটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল, যারা বিবাহিত মহিলা তারা কিন্তু তাদের স্বামীর বাড়িতে যে নামটা আছে সেই নামটা লিখে দিচ্ছেন, সেই নাম লিখবেন না। আপনি মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষাতে অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই অনুযায়ী নামটা লিখবেন। তারপর দেখুন, এখানে আছে মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কযুক্ত মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। এই 3 নম্বর ভুলটাও অনেকে করছেন। আপনারা এখানে আপনাদের কমিউনিকেশনের জন্য একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছেন, আর আজকাল তো প্রত্যেকেই প্রচুর পরিমাণে সিম কার্ড পরিবর্তন করে থাকেন, যেটা আমরা বাংলার বাড়ির ক্ষেত্রে দেখেছি। আপনারা যে নম্বর দিয়েছিলেন পরবর্তীকালে সে নম্বরটা হারিয়ে ফেলেছেন কিংবা রিচার্জ বন্ধ করে দিয়েছেন। এইভাবে কিন্তু আবেদন করতে গেলে আপনি সেই ধরনের কোনো নাম্বার দেবেন না। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটাই এখানে লিখবেন এবং ওই মোবাইল নম্বরটা আপনার কমিউনিকেশনের জন্যও ব্যবহার করা হতে পারে। তাই আপনি অবশ্যই সক্রিয় রাখবেন, মোবাইল নম্বরে যেন রিচার্জ থাকে, ফোন করলে যেন ফোন লাগে বা কোনো তথ্য বা মেসেজ এলে আপনি যেন দেখতে পান। এবার দেখুন, এখানে আছে ইমেল আইডি। ইমেল আইডি থাকলে আপনি দেবেন, না থাকলে না দিবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ যদি থাকে লেখা আছে। দেখুন, আমি একটা ইমেল আইডি দিয়েছি, যার এই দিকটাতে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে একটা একটা অক্ষর বসিয়ে নিয়েছি, এখানে কোনো ক্যাপিটাল লেটারের কথা নেই। আপনার ইমেল আইডিতে যদি ক্যাপিটাল লেটার না থাকে তাহলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আমি এখানে দিয়েছি দেখুন, অতনু বিজনেস এবং @gmail.com। যদিও আমাদের অতনু বিজনেস YT@gmail.com এটা আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, তবে আমি দেখানোর জন্য এই ইমেল আইডিটা লিখেছি। এবার দেখুন, এবার এখানে আছে জেন্ডার বা লিঙ্গ। আপনি মেল মানে পুরুষ না মহিলা না অন্যান্য, সেটার ঘরে আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন। যেমন আমি এখানে মেলে টিকচিহ্ন দিয়ে দিয়েছি, এইভাবে আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখুন, জন্ম তারিখ। এই জন্ম তারিখ আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখেই আপনি কিন্তু দেবেন। আপনার অ্যাডমিট কার্ডে যা জন্ম তারিখ থাকবে সেই জন্ম তারিখ এখানে বসিয়ে নেবেন এবং আপনার বয়সটাও এখানে হিসেব করে আপনি বসিয়ে নেবেন। যদিও অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে জন্ম তারিখ দিয়ে দিলে অটোমেটিক বয়স নিয়ে নিচ্ছে, তবে এক্ষেত্রে 1/4/2026-এর মধ্যে আপনার 40 বছর এবং 21 বছরের ঊর্ধ্বে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি ঠিকঠাকভাবে আপনার বয়সটা বসিয়ে নেবেন।
ঠিক তারপরেই আছে ফাদার্স নেম বা পিতার নাম। আপনি আপনার বাবার নাম লিখবেন। বিবাহিত মহিলারা তারা শ্বশুরের নাম লিখবেন না, তারা নিজের বাবার নামই এখানে লিখবেন। তারপর আছে দেখুন মায়ের নাম, আপনারা আপনাদের নিজের মায়ের নামই লিখবেন। এবার আছে স্পাউস নেম বা স্বামী অথবা স্ত্রীর নাম। আপনার স্বামী স্ত্রী থেকে থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে আছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি জেনারেল না হয়ে এসটি এসসি কিংবা ওবিসি হয়ে থাকেন তাহলে তার ঘরে আপনি একটা যেমন টিক চিহ্ন দেবেন, একই সঙ্গে এখানে সার্টিফিকেট নম্বরটা বসিয়ে নেবেন, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের নম্বরটা এখানে বসিয়ে নেবেন। এরপর দেখুন আপনার বৈবাহিক অবস্থা, আপনি অবিবাহিত না বিধবা বা বিপত্নিক না বিবাহিত না আপনি এখানে সেপারেটেড বা বিচ্ছিন্ন, যেটা হবে তার ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যেমন আমি এখানে ম্যারিডের ঘরে ঠিক চিহ্ন দিয়েছি, আপনার যেটা হবে আপনি সেইভাবে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এই যে হাউস এবং প্রিমিসেস নম্বর, এক্ষেত্রে গ্রামের লোকেদের অনেকটা সমস্যা হচ্ছে, যেখানে কি লিখবেন আপনারা ভাবছেন। কোনো সমস্যা নেই, আপনি না লিখলেও কোনো প্রবলেম হবে না, যেহেতু আমাদের সেভাবে কোনো হাউস নম্বর নেই। তাই আপনি চাইলে আপনার গ্রামের নাম এখানে লিখে দিতে পারেন, যেমন আমি আমার গ্রামের নাম লিখেছি। তারপর ভিলেজ টাউন সিটি আছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে। বাকি দুটো আপনি কেটে দেবেন। যেমন দেখুন আমি এখানে ভিলেজ রেখে টাউন সিটি কেটে দিয়েছি এবং গ্রামের নাম লিখে দিয়েছি। তারপর আছে ডাকঘর, আপনি আপনার ডাকঘরের নাম লিখবেন। এবার আছে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নম্বর, এখানে কিন্তু আপনি নম্বর সহ নামটা লিখে দেবেন। আমি দেখুন লিখেছি 14 নম্বর খুরসি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম যা, তাই আমি লিখে দিয়েছি পুরোপুরি। এবার দেখুন আপনার ব্লক কিংবা পৌরসভা কিংবা কর্পোরেশন যেটা হবে সেটার নাম আপনি লিখবেন, বাকি দুটো কেটে দেবেন। যেমন আমি এখানে ব্লক রেখে বাকি দুটো কেটে দিয়েছি। তারপর আছে থানা, আপনি আপনার থানার নামটা এখানে লিখবেন এবং জেলার নাম লিখবেন, সেই সঙ্গে আপনার পিনকোডটা দিয়ে দেবেন, মানে পোস্টাল পিনকোড দিয়ে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গল তো লেখাই আছে, এক্ষেত্রে আপনাকে আর কোনো পূরণ করতে হবে না। এবার চলে আসুন এখানে যে ভুলটা আপনারা করছেন, যে এই যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু রোল নম্বর আলাদা আলাদা ঘরে বসাতে হবে এবং মাধ্যমিক যে বছর আপনি পাস করেছেন সেই ইয়ারটা বসাতে হবে। আপনি হয়তো দুবার মাধ্যমিক দিয়ে থাকতে পারেন, কোনোবারে হয়তো কম্পার্টমেন্টাল ছিল, এমনটা হতেও পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথমবারের বা যখন আপনি রেজিস্ট্রেশন করছেন সেই সমস্ত ইয়ার লিখবেন না, আপনি যে বছর মাধ্যমিক পাস করেছেন সেই বছরটাই এখানে উল্লেখ করবেন। একই সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবেন রোল নম্বর আলাদা আলাদা আছে, তবে সিবিএসসি বোর্ডের অনেকের ক্ষেত্রেই রোল নম্বর একসঙ্গেই আছে, তারা এখানে লিখতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে একটু জিজ্ঞেস করে নেবেন, কারণ আপনাদের যেহেতু আলাদা আলাদা নেই, তাহলে আপনি কিভাবে বসাবেন, রোলের ঘরেই বসিয়ে দিবেন কিনা সেটা একবার জিজ্ঞেস করে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তারপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি এই বোর্ডগুলোর মধ্যে না হয় তাহলে আদার্সে আপনি টিক চিহ্ন দেবেন। এবং এখানে আছে দেখুন যে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা, আপনি সর্বোচ্চ যোগ্যতা এখানে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক, তারপর আপনি মাস্টার ডিগ্রি করে থাকলে মাস্টার ডিগ্রি লিখবেন, গ্র্যাজুয়েট হয়ে থাকলে গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েশন লিখবেন। এবার পেশা, আপনি কি করেন, এখানে আনএমপ্লয়েড লেখাটা সবচেয়ে ভালো, অর্থাৎ আপনি বেকার। আনএমপ্লয়েড লিখলে কোনো সমস্যা নেই, অনেকে বলছেন সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, আপনি এখানে আনএমপ্লয়েড লিখতে পারেন। তাছাড়াও টিউশন কাল্টিভেশন যে যার নিজের পেশাটা এখানে লিখতেও পারেন, তবে কাল্টিভেশনের ক্ষেত্রে কৃষক বন্ধুটা তো অনেকটাই ম্যাটার করে, তাই কাল্টিভেশন না দেওয়াই ভালো। তো এবার আপনি এই ভুলটা না করে আনএমপ্লয়েড লিখে দিবেন, সবচেয়ে ঝামেলা মুক্ত, এইভাবে আপনি পূরণ করতে পারবেন আমার মনে হচ্ছে। এবার দেখুন ব্যাংকের নাম, আপনি আপনার ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্যাংকের শাখার নাম লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, একই সঙ্গে আইএফএসসি কোডটা দেখে দেখে আপনার পাসবই দেখে দেখে বসিয়ে নেবেন। তারপর দেখুন এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে। দেখুন আপনি যদি সরকারি কোনো বৃত্তি পেয়ে থাকেন শিক্ষাগত, তাহলে হ্যাঁ করলেও তার বিবরণ এখানে দিতে পারেন, যে আমি কন্যাশ্রী পেয়ে থাকি কি আমি শিক্ষাগত অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকি, সেটা আপনি লিখতে পারেন, এক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি রাজ্য সরকারের অন্য কোনো আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করলে এবং এখানে লিখলে আপনার ফর্ম বাতিল হতে পারে, এখানে নাটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। এই ভুলটাও আপনি দেখে শুনে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। এবার দেখুন কোন কোন ডকুমেন্টস আপনি দেবেন, তার ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যেমন আমার এখানে কাস্ট সার্টিফিকেট নেই, আমি জেনারেল কাস্টের হয়ে থাকি, তাই এখানে আমার কোনো টিক চিহ্ন দেওয়া নেই, বাকি ডকুমেন্টস আমি দিতে চাইছি তাই টিক চিহ্ন দিয়েছি। এবার আপনি এইগুলো পড়ে নেবেন ঠিকঠাকভাবে, এগুলো স্বঘোষণা। এই দিকটাতে আপনি আপনার তারিখটা দিয়ে দেবেন, যেদিন জমা করছেন ওই দিনের ডেট দিয়ে দেবেন এবং আপনার সইটা এখানে লিখে দেবেন। আমি সই কেটেছি কেন, দেখুন অনেক ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু নকল হয় এবং সমস্যা হতে পারে, তাই আমি সইটা করেও কেটেছি যাতে গোপন থাকে। তো আপনি আপনার সিগনেচারটা এখানে করে নেবেন। তারপর দেখুন এই জায়গাতে আপনি আপনার নাম লিখবেন
এবং এইখানে আপনি আপনার বাবার নাম লিখবেন। তারপর দেখুন আপনার মোবাইল নম্বর যেটা এই ফর্মে দিয়েছেন সেই মোবাইল নম্বরটা লিখবেন, একই সঙ্গে আধার নম্বর লিখে দেবেন। দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নম্বর ফর্মের ওপরের দিকে যে দেওয়া ছিল বা সরকারি আধিকারিকরা দিয়ে দিয়েছেন সেটাও আপনি লিখে দিতে পারেন। তখনই সরকারি অফিসাররা এখানে স্ট্যাম্প সিল দিয়ে সিগনেচার করে আপনাকে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বা রসিদটা বা রিসিপ্ট কপিটা আপনাকে কেটে দিবেন। তো এই স্লিপটা আপনি আপনার সঙ্গে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আশা করি ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ভুলগুলো আপনাদের হচ্ছে সেই ভুলগুলো দেখানোর চেষ্টা করলাম, একই সঙ্গে ফর্ম ফিল আপ সঠিকভাবে কীভাবে করবেন সেই সম্পর্কেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সম্পূর্ণ দেখার পরে আপনার যদি আরও কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইলে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। একই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।